Hello and আসসালামু আলাইকুম everyone. Welcome to my channel. So এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনার সাথে আমরা কোরবানির ঈদে কি কি করেছি ইনশাল্লাহ। স্পেশালি কোরবানির ঈদটা আমার কাছে মনে হয় সবাই শুরু করে দেন মাস দেড় মাস আগ থেকেই। এখানে আমাদের বেলায় কোনো ডিফারেন্স নাই, স্পেশালি লাইক কোরবানি কোথায় দেওয়া যায়, তারপর যারা হজে যেতে পারছেন ওর ফ্যামিলি মেম্বারকে হজে গেছেন। সো এগুলি সব কিছু মিলিয়ে ঈদ উল আজহাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সময়। সো এনিওয়ে আমি এখানে আমার মেয়ের হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আমার মেয়ে মেহেন্দি পরতে খুব পছন্দ করে। সময় থাকলে আমি নিজেও পরতাম, কিন্তু আমার হাতে তেমন সময় ছিল না। এনিওয়ে আমার আম্মুকেও পরিয়ে দিয়েছিলাম ঈদের দিন অ্যাকচুয়ালি। আমার মেহেন্দি পরানো দেখে কেউ আসবে না, আমার মাথায় যা আসে তাই দিয়ে দেয়। আমি তেমন একটা প্যাটার্ন ফলো করি না। অ্যান্ড আমার কাছে মনে হয় সবাই আমরা মেহেন্দি পরতে ভালোবাসি। ঈদে মেহেন্দি পরা, নতুন জামা পরা, এই সবগুলো মিলিয়ে আমার কাছে মনে হয় ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আমি যে হেনাকোন এখানে ইউজ করছি, এটার পিছনে একটা স্টোরি আছে। প্রথমে আমি একটা গ্রোসারি শপে গিয়েছিলাম আমাদের লোকাল। ওখানে এক টাইপেরই হেনা ছিল। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এটা ভালো কিনা। ওরা বললো যে সবাই নিচ্ছে, অফকোর্স ভালোই হবে। তারপরে আমি নিয়ে আসলাম, পরে এসে দেখি ওটা ব্ল্যাক হেনা ছিল, একদম ওয়াটারি অ্যান্ড রিয়েলি বাজে একটা মেহেন্দি। তারপরে আমি দৌড়ে আমাদের আরেকটা শাড়ির শপ ছিল, পাশেই ছিল ওটায় গিয়ে তারপর একটা হেনা নিয়ে আসি। কালার দেখেই বুঝতে পারছেন এটা তেমন একটা কোয়ালিটির হেনা না, তারপরেও কাজ চলছে। এবারে কোরবানির ঈদে আমার ইমিডিয়েট ফ্যামিলির সবাইকে আমাদের বাসায় ইনভাইট করেছিলাম। প্রথমবার আমি রান্না করবো 4 কেজি মাংস একসাথে। আসলে কি আমাদের বাসায় অনেকবারে বড় বড় দাওয়াত আয়োজন করা হয়েছে, কিন্তু আমার রান্না করতে হয়নি। আমার হাজবেন্ড খুবই ভালো রান্না করেন, আলহামদুলিল্লাহ। As you can see, এখানে আমি গরম মশলাগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি। 2 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। এখন পর্যন্ত হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি সিলেটি, আমার শুদ্ধ ভাষাটা তেমন একটা ক্লিয়ার না। তো আশা করি আপনারা সবাই আমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। সো এখানে আমার রসুনটা একটু ব্রাউন হয়ে আসার সাথে সাথে আমি 2 টেবিল স্পুনের মতন আদা বাটা অ্যাড করে নিয়েছি। তারপরে অ্যাড করলাম 4 টেবিল স্পুনের মতন পেঁয়াজ নিয়েছি। এগুলো সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। পরিমাণ মতো লবণও অ্যাড করে নিয়েছি। এখানে অনেকগুলো পেঁয়াজ ছিল, তারপরে সবগুলোর সাথে একদম 2 টেবিল স্পুনের মতন লবণ দিয়ে নিয়েছি। আমি জানি না কে কিভাবে ঠিক করেন, বা আমার কাছে মনে হয় যে লবণের পরিমাণ সব সময় একটু কম থাকাই ভালো। না, এখন আমি এখানে 2টা ফ্রেশ টমেটো অ্যাড করে নেব। আপনারা চাইলে এখানে 3 টমেটোটা অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে ফ্রেশ টমেটো আছে, তার কারণে আমি এখানে 2টা ফ্রেশ টমেটো অ্যাড করে নিয়েছি। এই স্টেজে ফ্রেশ টমেটো অ্যাড করাটা ভালো, বিকজ এটা সস খুব সহজেই বনে যায় অ্যান্ড কালারটাও খুব নাইসলি ব্লেন্ডেড হয়। আমার যখন মশলাটা এদিকে বনছিল, আমি অন্যদিকে সিম্পল ডেজার্টগুলো বানিয়ে নিয়েছি, যেমন জেলি, ইনস্ট্যান্ট জেলি। এটা খুব সহজেই বানানো সম্ভব। তো যাদের বাচ্চা আছে ঘরে, তারা সবাই আমার মনে হয় এগুলোই ইউজ করে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসটাও অ্যাড করে নিলাম। এবার মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো, যাতে সবগুলো মাংস ভালো করে কুকড হয়ে যায়। তারপর যখন পানি বের হয়ে আসবে মাংস থেকে, তেলটা সেপারেট হয়ে যাবে, তখন আমি মশলা দেব। এখন ওর মতন আমি ভালো করে এটাকে কুক করে নিচ্ছি। ঈদেতে আসলে আমরা সবাই ঈদের আগের দিনই রান্নাটা সেরে নেই। এটা কারণ হচ্ছে যে ঈদের দিন অনেকগুলো কাজ একা হাতেই করতে হয়, স্পেশালি বাচ্চা কাচ্চা নিয়ে সবগুলো
একসাথে সম্ভব হয় না। যত আগে বড় কাজগুলা সেরে নেওয়া যায় তো ততই ভালো। এদিকে আমার মাংসটা কুক হয়েছিল আর অন্যদিকে আমি বনফি পাই বানানোর প্রিপারেশন নিয়ে নিলাম। তো আমি এখানে আপনাদেরকে শো করছি যেগুলো ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করেছি বনফি পাই বানানোর জন্য। বানানা, ডাবল ক্রিম, তারপর ডাইজেস্টিভ বিস্কিট অ্যান্ড ক্যারামেল। সো আমি এখানে 12 থেকে 13টার মতন বিস্কিট নিয়ে নিয়েছিলাম। এরপরে বাটার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। 9টা প্লাস্টিক কাপ নিয়ে নিলাম। তারপর লেয়ার গুলো এক এক করে স্টাক করে নিয়ে নিলাম। প্রথমে দিয়েছি বিস্কিট বেস, তারপর ক্যারামেল, তারপর বানানা অ্যান্ড ফাইনালি ডাবল ক্রিম। ডাবল ক্রিমের উপরে পিস্তাচিও অ্যান্ড বানানা দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে মাংসটাও খুব সুন্দরভাবে কুক হয়ে আসছিল, তো আমি একটু নাড়াচাড়া করলাম। তো আমার বাচ্চাগুলো খুব পছন্দ করে ইনস্ট্যান্ট নুডলস। একদম সিম্পল অ্যান্ড খুব সহজেই জিনিসটা তৈরি করা যায়। তো আমি এখানে তাদের জন্য ইনস্ট্যান্ট নুডলসটা তৈরি করে নিয়েছি। সাথে নিয়েছি ফ্রাই এগ অ্যান্ড সসেজ, যেগুলো ওদের খুবই প্রিয়। আসলে বেশিরভাগ সময় ওরা এটাই খেতে চায়। যখনই আমি বাচ্চাদের কোনো অপশন দেই ওরা তখনই চুজ করে নুডলস, অন্য কিছু ওদের মুখেই আসে না। তো ডিফারেন্ট জিনিসগুলো আমি তৈরি করে দেই ওদের, কিন্তু বেশিরভাগ সময় ওরা নুডলসই প্রেফার করে। স্পেশালি আমার ছেলেগুলো, ওদের নুডলসটাই পছন্দ বেশি, কারণ এতে বেশি স্পাইস হয় না, সিম্পল, এর জন্যই আই গেস। কিন্তু আমার মেয়ে অনেক সময় পছন্দ করে ডিফারেন্ট food. She's not very keen on noodles all the time. মাংস থেকে সব পানি সুন্দরভাবে বের হয়ে এসেছে। স্পাইস দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। এখন আমি স্পাইসটা দিয়ে দেব। এখানে আমি দিয়েছি শুধুমাত্র নর্মাল যে স্পাইসগুলো আমরা ইউজ করি, যে হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা পাউডারের গুঁড়ো, এগুলোই বেসিক, যেগুলা এক্সট্রা কোনো কিছুই দেইনি। এক্সট্রা কোনো পাউডার আমি আমাদের বাসায় রাখিও না, ইউজও করা হয় না। এখানে দিয়েছিলাম অলরেডি, আমি অ্যাড করে নিয়েছি হলদির গুঁড়ো, তারপরে দিয়েছি ধনিয়া পাউডার। লাল মরিচের পাউডার একটু বেশি দেওয়া ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে অনেকগুলা পেঁয়াজ ইউজ করার কারণে মাংসটা একটু সুইট টাইপের হয়ে যায়। তো এর জন্য খুবই ভালো একটু স্পাইসি হলে। তো এখানে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিক্স হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ওয়াটার অ্যান্ড ফ্রেশ কাঁচামরিচ। এই তো ফিনিশ। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ঈদের জামা। ঈদের দিনে আমি ছোট্ট করে একটা ডিজার্ট টেবিল রেডি করেছিলাম। আমার এই ছোট্ট ডিজার্ট টেবিলটা তেমন একটা খারাপ হয়নি, দেখতে খুব ভালোই লেগেছে। এই টেবিলের ডিজার্টগুলো সবাই কন্ট্রিবিউট করেছেন আমার ফ্যামিলি থেকে। আমার আম্মু বানিয়েছিলেন তেলের পিঠা, যেটা আমাদের সিলেটি ভাষায় বলে গুড়ের সন্দেশ। আমার আব্বু তৈরি করেছেন সাবুর পায়েস। আমার হাজবেন্ড তৈরি করেছেন ফ্রুট স্যালাড। তারপর আমার ছোট ভাইয়ের বউ, ও তৈরি করেছিল চিজ কেক, ওটা ওরিও চিজ কেক ছিল, অ্যান্ড জেলি, স্ট্রবেরি জেলি,
বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস। So it looked really nice on the table as well. As you can see, সবগুলো একটা একটারে কমপ্লিমেন্ট নাইসলি করেছে। বাকি সবগুলো ডেজার্ট আমি তৈরি করেছি। এখানে প্রথমটা হচ্ছে ক্রসানের মধ্যে ফিলিং হচ্ছে ক্রিম অ্যান্ড স্ট্রবেরি ফিলিং। তারপরে নবাবী সেমাই, নবাবী লাচ্ছি সেমাই যেটা, তারপরে বনাফি পাই, তারপর খাজুরের ভিতরে বিভিন্ন জাতের নাটস দিয়ে তৈরি করেছিলাম এটা, পিস্তাশিও, ক্যাশিউ অ্যান্ড আলমন্ড নাটস, তারপরে চকলেট দিয়ে কোটিং করে ওটা তৈরি করেছিলাম। টেবিলের মধ্যে হচ্ছে মাংস, গরুর মাংস, তারপর এখানে রুটি আছে, চালের রুটি আছিল, অ্যান্ড ভাত, পরোটা, লাম চপও আমার ভাইয়ের বউ তৈরি করেছিল। Alhamdulillah, everything was really nice and went really well. তো খাবার শেষ হওয়ার পর পিকচার নেওয়ার পালা। এখন তো সবাই টায়ার্ড, বাচ্চারা স্পেশালি, ওদের নাপ টাইম ছিল, তো তেমন একটা ভালো যায়নি। তারপরের দিন আমরা ডিসাইড করলাম বেড়াতে যাব। ওয়েদারটা এত ভালো ছিল যে বিশ্বাস করার মতো নয়, কারণ একরকম পুরো সামারের মতনই ছিল। তারপরে আমরা ডিসাইড করলাম যে না, কোথাও বেরিয়ে আসা দরকার, বাচ্চাদেরও ভালো লাগবে। So we went. আমরা একটা ছোট্ট টাউনে থাকি, তো আশেপাশে যেগুলো বড় বড় সিটি আছে, যেমন ম্যানচেস্টার, বার্মিংহাম, লন্ডন, হোল, শেফিল্ড, এগুলো সবগুলোই হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ারের মতন লেগে যায়। স্পেশালি লন্ডন যেতে হলে আমাদের টাউন থেকে একদম 3 hours and 25 মিনিটের মতন উইদাউট ব্রেক নিয়ে লাগে এত সময়। সো আমি ডিসাইড করলাম আমাদের কাছাকাছি কোথাও চলে যাব। সো এখন আমরা একটা রিলেটিভসের বাসায় যাচ্ছি, যেখানে 1 ঘন্টার মতন সময় লেগে গেছে। তো পরের দিন তো বাচ্চাদের স্কুল, সো এরকম সময় নিয়ে যেতে হয় যাতে আবার ফিরে আসতে তেমন সময় লাগে না। তো 1 ঘন্টার রাস্তা তেমন একটা দূর মনে হয়নি। তো ওখানে চলে গেলাম। ইউকেতে ড্রাইভ করা বা অন্য যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে ড্রাইভ করা খুবই ইজি আমার কাছে মনে হয়, যে রাস্তাঘাটগুলো খুবই রুলস রেগুলেশন মেনে চলে ওরা, আর আমাদেরকেও মানতে হয় অফকোর্স। অ্যান্ড আমি বেশিরভাগ সময় পছন্দ করি লং ড্রাইভে বা এরকম গাড়ি নিয়ে বের হয়ে যে কোনো জায়গায় আমাকে বলেন, আমি যেতে রাজি হয়ে যাই। এটা আমার অন্যরকমের একটা হবি বলতে পারেন। সো আমি নিজেই চালাচ্ছিলাম এখন গাড়ি, অ্যান্ড এখানে অনেক কিছু দেখার মতনও থাকে। বাচ্চারা দিনের বেলায় তো বাচ্চারা আউটসাইডে লুক করে যেতে পারে, তাই ওরা অনেক কিছু দেখেছে। ফিল্ড আছে যেগুলা অ্যানিমালস ওখানে থাকে, দেখা যায় বেশিরভাগ সময়। তো লংগেস্ট ড্রাইভ যেটা আমি করেছি আমাদের টাউন থেকে, আমি স্কটল্যান্ডে ড্রাইভ করে গিয়েছি। এটা একটানা ড্রাইভ করলে 5 ঘন্টা 5 hours and 56 মিনিটের মতন 371 মাইল এখানে থাকে। কিন্তু যদি ব্রেক নিয়ে নেই, মাঝে মধ্যে ব্রেক নেন, তাহলে তো আরো লম্বা হয়ে যায়। সো আমার পুরোটিকে ইয়াদ নেই কতটুকু সময় আমরা ব্রেক নিয়েছিলাম, কিন্তু it did took us a long time. I think 6 hours 7 hours এর মতন লেগেছিল। So yeah,
That's a long drive. I just realized now. যখন আমি ড্রাইভ করছিলাম তখন তো আমার একদমই এরকম মাথায় আসেনি। ইউকে তে অনেক জায়গা আছে দেখার মতন যে এটা এখনো আমার দেখা হয়নি বা দেখার মতন সময় সুযোগ করতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ ফিউচারে রোড ট্রিপে বের হব। সো নাও আমি এখন টাউনের ভিতরে ঢুকেছি। এই টাউনটা নাম হচ্ছে ব্র্যাডবার্ন। Well, actually এটা টাউন না, এটা সিটি, ব্র্যাডফোর্ড সিটি। সো ইয়া, আমার পুরাটিকে ইয়াদ আছে যখন আমি প্রথমবার ব্র্যাডফোর্ডে গিয়েছিলাম, তখন ছিল 2014। আমার ছোট ভাইয়ে শুধুমাত্র স্টার্ট করেছিল বোর্ডিং স্কুল ব্র্যাডফোর্ডে, ওখানে থেকে মাদ্রাসায় পড়তো। অ্যান্ড আমার আম্মুকে নিয়ে সবসময় প্রতি রবিবারে সানডে আমি আমার বাইকে দেখাতে নিয়ে যেতাম আমার মাকে। ও তো অনেক ছোট ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ ও আলিমে ওখানে শেষ করেছে। এরপর ব্র্যাডফোর্ডে এশিয়ান সব এগুলো সব পাকিস্তানি স্টাইলে। তো হানি বা কাপড় চোপড়ের জন্য ব্র্যাডফোর্ড খুবই ভালো একটা জায়গা শপিং করার জন্য। গয়নাগাটি যে কোনো জিনিসের জন্যই ব্র্যাডফোর্ড অনেক ফেমাস এরকম জিনিসের জন্য। অ্যান্ড আমি বলবো ওখানে বেশি বাঙালি স্টাইল না, কিন্তু পাকিস্তানি স্টাইলের জিনিসগুলো খুব বেশি চলে। কারণ পাকিস্তানি স্টাইলের ড্রেসেস মেয়েদের জন্য স্পেশালি, আর আবায়া এইগুলোই একটু বেশি ব্র্যাডফোর্ডে। এবার আমরা চলে এলাম তাদের বাসায়। বাচ্চারা তো বিলাই পেয়ে এত আনন্দ করলো যে ওটা বলার মতন না। স্পেশালি আইয়ুব, ইয়াকুব, ওরা তো ওটাকে ছাড়বে না। সো এখন I'm gonna tell you exactly কার বাসায় গিয়েছিলাম। এটা হচ্ছে আমার তালুর বাসা। ওনাদের বাসায় রেগুলারই যাওয়া হয়। ওরা খুব আদর যত্ন করেন, অ্যান্ড স্পেশালি আমার বাচ্চারা আমার তালুগুলো ভাই বোন এদের অনেক পছন্দ করে। সো আমি মাঝে মধ্যে যখনই পারি তখনই নিয়ে যাই ওদেরকে। সো অনেক কিছু নাস্তা, ভাত, চা সবকিছু খাওয়ার পর এবার ঘরে আসার পালা। এদিকে আমি 11:30টার দিকে তাদের বাসা থেকে বের হয়ে আসি। এরপর আমার বাসায় আসতে আমার প্রায় 1 ঘন্টার মতন লেগেছে। রাস্তায় কাজ থাকার কারণে আরো একটু সময় লেগেছিল। ওটা তো আর কোনো কিছু করার মতো না। বাচ্চাগুলো সবগুলোই গাড়িতেই শুয়ে গিয়েছিল। ওরা এত এনজয় করেছে বলার মতো না। ওদের বাসায় যে খাট ছিল ওটা দেখে আমি তো প্রথমে মনে করেছিলাম যে আইয়ুব ভয় পাবে, কিন্তু ওটাকে দেখে এত পছন্দ করেছে, ওটার পিছনে সব সময় ও ঘুরঘুর করেছে। এত কিউট একটা জিনিস যে বাচ্চারা যেগুলো জিনিস আমরা মনে করি যে স্কেয়ার হবে বা ভয় পাবে, কিন্তু ওরা আমাদের রং প্রুভ করে দেয়। অনেক জিনিস আছে, সিম্পল জিনিস যেগুলো দেখলে ওরা ভয় পেয়ে যায়, কিন্তু কিছু কিছু সময় আছে যা তাদের মনে আনন্দ দেয় বা তারা অনেক সেফ ফিল করে। ব্র্যাডফোর্ড আমার একটা ফেভারিট প্লেস। এটা আমার অনেক ভালো লাগে কারণে যে খানির অপশনস অনেকগুলো আছে, মানে হালাল অপশনস গুলা, স্টেকস বলেন আর ইন্ডিয়ান খানি যেগুলোই বলেন সবগুলো ব্র্যাডফোর্ডেই মিলে। এরপরে যে গ্রোসারি শপ আছে, কাপড় চোপড় তেমন একটা শপিং হয় না, কিন্তু খানির বেলায় অনেক সময় আমরা ব্র্যাডফোর্ডে যাই। যে অনেক বড় বড় রেস্টুরেন্ট ওখানে আছে, যেমন আকবর, চায়ওয়ালা আমাদের এখানে নেই, কিন্তু ব্র্যাডফোর্ডে ওগুলো আছে। লন্ডনের মতনই সবকিছু ইজিলি পাওয়া যায় ওখানে। তারপরে গহনাগাটি যেগুলা স্বর্ণ
ওখানে সবসময় রিজনেবল একটা প্রাইস মিলে। Some of the supermarket আমি আগে ব্রাডবেরিতে যেতাম quite often। ওগুলোর মধ্যে একটা হচ্ছে দাদিভাই, আরেকটা হচ্ছে ম্যানচেস্টার সুপারস্টোর, আরেকটা হচ্ছে অ্যাম পাকিজা। এগুলা এত ভালো লাগতো যে আগে এম সবকিছু মিলতো। এখনো মিলে কিন্তু আমার তেমন একটা যাওয়া হয় না এখন। অ্যাম আগে তো খুব বেশি ভাইয়ের সাথে দেখা করতে যেতাম। সো আম ওদিকে, এদিকে, সেদিকে একটা না একটা বাহানা করে চলে যেতাম এরকম শপিং করতে। অ্যাম ভালোই লাগতো। এখনো হয়তো ভালো লাগবে কিন্তু বাচ্চাদের নিয়ে এগুলা একটু বেশি হেডেক মনে হয়। তাই আর তেমন বেশি শপিং এ বের হয় না। Um, yeah, if anyone interested, go have a look. You might enjoy this. If you're still watching this, thank you so much for staying with me. Please do leave a comment if you like this video and subscribe my channel if you haven't done it yet. And thanks again for watching.